হ্যালো সবাইকে। আজকে আমরা আমাদের তাপগতিবিদ্যার লেকচার 2 এর একটা ম্যাথ আমাদের বাকি ছিল, A1 ম্যাথ। এই ম্যাথটা আমরা আজকে শেষ করব। ম্যাথে একটু কারেকশন ছিল, তোমরা একটু লেকচার শিটটা নাও। একটা কারেকশন হচ্ছে, আমাদের কোশ্চেনে বলেছে A থেকে B তে একটা প্রক্রিয়া গিয়েছে, তাহলে অ্যারোটা হবে A থেকে B, তোমাদের উল্টা অ্যারো আছে। সেম B থেকে C একটা প্রক্রিয়া আছে, তাপগতীয় প্রক্রিয়া, তাহলে অ্যারোটা হবে B থেকে C। অ্যারোটা তোমাদের উল্টো দেওয়া আছে। সবাই একটু অ্যারোগুলো ঠিক করে নাও, যেভাবে বোর্ডে আঁকছে তোমরা সিমিলারলি এঁকে ফেলবে। ওকে, তাহলে ভাইয়া ম্যাথ পড়া শুরু করতেছি। ম্যাথটা বলতেছে A1 চিত্রানুসারে একটি গ্যাসকে আবর্ত তাপগতীয় পদ্ধতিতে, আবর্ত মানে হচ্ছে যে সাইক্লিক প্রসেস। লাস্ট ক্লাসে আমরা কিন্তু পড়েছি সাইক্লিক প্রসেস কি, নন সাইক্লিক প্রসেস কি। তো আবর্ত তাপগতীয় পদ্ধতিতে এ বি সি এ নিয়ে যাওয়া হলো, মানে কি ভাইয়া, এই দেখো এ থেকে যাত্রা শুরু করছে, এ বি সি, আবার কোথায় আসছে, এ তে আসছে। ঠিক আছে, এ বিন্দুতে গ্যাসের অন্তঃস্থ শক্তি মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এ বিন্দুতে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে হচ্ছে 0 জুল। বি বিন্দুতে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 50 জুল। আর বিসি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ 90 জুল দেওয়া আছে। এখানে কোশ্চেনটা একটু বোঝায়। মনে আছে আমরা তাপগতীয় 4টা প্রক্রিয়া করছি। 4টা প্রক্রিয়ার ভাই কিন্তু গ্রাফও দেখাইছি, প্রতিটা গ্রাফ ভিন্ন ভিন্ন। তার মানে তুমি এখানে বুঝছো যেহেতু এখানে আসলে 3টা গ্রাফ। কি কি ভাইয়া, এই যে এ বি পথে একটা গ্রাফ থাকে, যেটা এটা হচ্ছে 1 নাম্বার। বিসি পথ এটা তাহলে ভাইয়া আরেকটা তাপগতীয় প্রক্রিয়া। সি এ পথ আরেকটা তাপগতীয় প্রক্রিয়া। মানে এখানে 3টা তাপগতীয় প্রক্রিয়ার সমষ্টি হয়েছে। এই 3টা তাপগতীয় প্রক্রিয়ায় আমাদের এ বিন্দুতে আর বি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে। দেখি তোমরা যেহেতু লাস্ট ক্লাস করেছো সবাই, তাহলে ভাই কিছু কোশ্চেনের উত্তর দাও। ভাই ফার্স্টে বলো 1 নাম্বার প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া হতে পারে, মানে এ থেকে বি তে যাওয়ার যে প্রক্রিয়া, এটা কোন প্রক্রিয়া হতে পারে। হ্যাঁ, এ থেকে বি তে গেছে, এখানে কি স্থির আছে আমরা দেখি। আয়তন এ তে 1 ছিল, বি তে যাওয়ার পর আয়তন হয়ে গেছে 3 মিটার কিউব। তাহলে আয়তন কি আর সেম আছে না, আয়তন তো পরিবর্তন হয়েছে। বাট দেখো এই বিন্দুতে চাপ কত, 10 প্যাসকেল। মাঝখানে চাপ কত, 10 প্যাসকেল। বি বিন্দুতে চাপ কত, 10 প্যাসকেল। তাহলে ভাই বলতে পারি না এ থেকে বি তে যাওয়ার সময় আমার চাপের ভ্যালু অলওয়েজ 10 প্যাসকেল। তাহলে আমার চাপটা কি পরিবর্তন হয়েছে, চাপের কোনো পরিবর্তন হয়নি। তাহলে ভাই বলতে পারি এ থেকে বি তে কোন প্রক্রিয়া ভাইয়া, সমচাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছি। সেম 2 নাম্বার প্রসেস একটা বলো, ওইটা কি হতে পারে। দেখো 2 নাম্বার প্রসেস কোথায়, বি থেকে সি তে গেছে। তাহলে 2 নাম্বার প্রসেস বি থেকে সি তে গেল। এখন ভাইয়া বি থেকে সি তে যাওয়ার সময় চাপের মান কি পরিবর্তন হয়েছে। দেখো বি তে চাপ ছিল 10, মাঝে চাপ বাড়ছে 20 হয়েছে। একদম সি বিন্দুতে চাপ কত, 30। তাহলে আমরা বলতে পারি না চাপ আর এখানে কি নাই, কনস্ট্যান্ট নাই। তাহলে কনস্ট্যান্ট কি, কোনটা স্থির আছে। দেখো বি বিন্দুতে আয়তন কত, 2 মিটার, 3 মিটার কিউব। মাঝে আয়তন কত, 3 মিটার কিউব। সি বিন্দুতে আয়তন কত, 3 মিটার কিউব। তাহলে ভাই বলতে পারি না বি থেকে সি তে যাওয়ার সময় আয়তন পরিবর্তন হয় নাই, আয়তন ধ্রুবক ছিল। তাহলে এটা কোন প্রক্রিয়া হয়, পড়াছি সম আয়তন। এগুলো আমাদের বেসিক। এর মানে হচ্ছে বলতে যাচ্ছি তোমাকে চিত্র দেখে এই অবজারভেশন গুলো মাথায় চলে আসা দরকার। কারণ ভাইয়া তোমাকে গ্রাফ পড়াইছি, গ্রাফ যেহেতু পড়াইছি, ধরো তুমি এই চিত্রটা দেখলা, বিসি চিত্রটা দেখলা, মাথায় চলে আসা উচিত এ হচ্ছে সমচাপীয়, বিসি হচ্ছে সম আয়তন। বুঝতে পারছি। সি হচ্ছে একটা র্যান্ডম প্রসেস, ভাই এটা পড়াই নেই। কারণ মনে আছে ভাই গ্রাফ পড়াইছিলাম, একটা হচ্ছে আয়তাকার অতিবৃত্ত, তাতে এরকম আর একটা ওটা পড়ে এরকম সরলরেখাও গ্রাফ পড়াই। তাহলে সরলরেখা দুটো পড়েছে, দুটো তোমরা বুঝতে পারছো, এই দুটো বুঝলে আমাদের হবে। বুঝতে পারছি, ঠিক আছে। এখন
এখন আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা সেটা একটু দেখব। দেওয়া আছে কি কি, দেখো আমাকে বলছে এই বিন্দুতে অন্তস্থ শক্তি, আমরা অন্তস্থ শক্তি ইউ দিয়ে প্রকাশ করি, তাহলে এই বিন্দুতে অন্তস্থ শক্তি ইউ ইজ ইকুয়াল টু 0 জুল। বি বিন্দুতে অন্তস্থ শক্তি ইউ বি, এই বি বিন্দুতে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 50 জুল। আর কোশ্চেনে যাই ভাই, এখন 1 নাম্বার বা 4 নাম্বার কোশ্চেনের সলিউশন করব। এখন ভাইয়া কি চাইছে ওটা আগে বুঝতে হবে। আমরা কোশ্চেনে চাইছে সি বিন্দুতে গ্যাসের অন্তস্থ শক্তি, কথা বলছি। এখন সি বিন্দুতে যদি গ্যাসের অন্তস্থ শক্তি আমার জানতে হয়, তাহলে ভাই সি বিন্দু কোন কোন প্রক্রিয়ায় আছে? দেখো সি বিন্দু আছে বি থেকে সি তে 2 নাম্বার প্রক্রিয়ায়, সি থেকে এ তে 3 নাম্বার প্রক্রিয়া। তাহলে এই দুইটা প্রক্রিয়া নিয়ে আমি কাজ করলে হয়তো সি এর ইনফরমেশন পাবো। বাট এখানে আমাকে আরেকটা জিনিস একটু দেখতে হবে, উদ্দীপকে আমাকে কার ইনফরমেশন বেশি দেওয়া আছে। দেখো উদ্দীপকে লিখছে লাস্ট লাইনটা, বিসি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ, মানে এই যে বি থেকে সি তে গেছে একটা প্রক্রিয়া, ওই প্রক্রিয়ায় আমার যে সিলিন্ডারের গ্যাসগুলো যে পরিমাণ তাপটা শোষণ করেছে পরিবেশ থেকে, ওইটা দেওয়া আছে কত জুল ভাইয়া? 90 জুল। বাট সি এর পথে কোনো তাপের শোষণের ভ্যালু কি দেওয়া আছে? না, দেওয়া নেই। তাহলে এই জন্য আমরা এখানে কোনটা ইউজ করব? বি থেকে সি এই প্রক্রিয়াটা ইউজ করব। তাহলে আগে আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি একটু মনে করে তোমাদেরকে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র একটু মনে করে বলো তো। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ছিল dq is equal to du plus dw। সবাই জানেন একদম সিম্পল একটা সূত্র। আমি যে পরিমাণ তাপ দিব সিস্টেমে, কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর বাকি অংশ দিয়ে সিস্টেম কিছু কাজ করবে পরিবেশের উপর। ভাইয়া এটা কোন প্রসেসের জন্য অ্যাপ্লাই করব? বিসি প্রক্রিয়ার জন্য। তাহলে এই পুরোটা কার জন্য? বিসি প্রক্রিয়ার জন্য। এখানে 3টা প্রক্রিয়া ভাইয়া শুধু বিসির জন্য অ্যাপ্লাই করব। তাই একটু জিনিস সুন্দর করে লিখে দিই, বিসি প্রক্রিয়ার জন্য, বিসি প্রক্রিয়ার জন্য। এখন এতটুকু তো অনেক সিম্পল। তারপর আমরা কিছু অবজারভেশন করি। চলো ভাইয়া, কিন্তু এখানে বের করতে হবে হচ্ছে সি বিন্দুতে অন্তস্থ শক্তি। এখন ভাইয়াকে খুব সুন্দর করে কোশ্চেনে দেওয়া ছিল বিসি পথে যে পরিমাণ তাপ শোষণ করে, বিসি পথে যে পরিমাণ তাপ শোষণ করে সেটার ভ্যালু হচ্ছে কত ভাইয়া? 90 জুল। এই যে লিখে দিলাম 90 জুল। বিসি পথে শোষিত তাপের ভ্যালু 90 জুল। তাপ যেহেতু শোষণ করেছে, গ্রহণ করেছে, তাপ গ্রহণ করলে তাপের ভ্যালু কি হবে? পজিটিভ। এই যে ভাই পজিটিভ লিখেছি। এখন অভ্যন্তরীণ শক্তি, মনে আছে ভাইয়া পড়ার সময় বলছিলাম অভ্যন্তরীণ শক্তির মান বের করা যায় না, বের করতে হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই ম্যাথে আমাদের একটা এক্সাক্ট মান দেওয়া আছে, তাহলে আমরা ওভাবে আগাবো, কোনো সমস্যা নেই। এখন বি আর সি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে হবে। একটু মনে করলে ভাইয়া বুঝতে পারবে অভ্যন্তরীণ শক্তি ভাই এইভাবে পরিবর্তন আপনাদেরকে পড়াইছিলাম। অভ্যন্তরীণ শক্তি বের করে শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, শেষ অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি অভ্যন্তরীণ শক্তি, এই দুটা ভ্যালু করলে আমি কি পাবো? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন পাবো। তাহলে ভাইয়া প্রথম বিন্দু কোনটা ছিল? বি। শেষ বিন্দু কোনটা? সি। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বের করব কিভাবে? ইউসি মাইনাস ইউবি। এতটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসি কৃতকাজ। বিসি পথে কৃতকাজ বের করব। এখন বিসি পথে কৃতকাজ আমরা কিন্তু ম্যাথ না করে বুঝে যেতে পারি কিভাবে। দেখো বিসি যে পথ আছে এটা কোন প্রক্রিয়া? যে 2 নাম্বার, এটা কোন প্রক্রিয়া ভাইয়া? এটা হচ্ছে সম আয়তন। সম আয়তন প্রক্রিয়ায় আমরা জানি কৃতকাজের ভ্যালু কত? 0। আমরা এখানে ডাইরেক্ট 0 লিখে দিতে পারি। মানে ভাইয়া যদি লিখে করতে চাই, দেখো dw সমান লিখতে পারি p dv, বা বিসি পথে আয়তনের পরিবর্তন কত ভাইয়া? আয়তনের পরিবর্তন 0। আয়তনের পরিবর্তনের ভ্যালু 0 হলে এই পুরো অংশটা কত হয়ে যাবে ভাইয়া? 0। তো একদম যে সবসময় পুরো লিখে করতে হবে এমন কোনো কথা নেই ভাইয়া। বারবার বলতেছি আমরা চিত্র দেখছি, চিত্র থেকে আমরা বুঝছি এটা সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়ার জন্য আমার কৃতকাজের ভ্যালু কত হয়? 0 হয়। দেখো এই রেখার নিচে কি কোনো ক্ষেত্রফল আছে? না ভাই, কোনো ক্ষেত্রফল নেই।
তাহলে ক্ষেত্রফলের ভ্যালু 0। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে পরের লাইন 92 ইউসিটাই বের করতে হবে অন্তস্থ শক্তি সি বিন্দুতে। আচ্ছা হ্যাঁ, বি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি কত? মাইনাস 50 ধরে ফেলে, মাইনাস 50 প্লাস কৃতকাজ বিসি পথে যেহেতু সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ যে আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাহলে আয়তন পরিবর্তন কত? 0। তাহলে কৃতকাজ কত ভাইয়া? 0 লিখে দিতে পারো সম আয়তন। ওকে ঠিক আছে, এখন ভাই একটু ক্যালকুলেশন করি চলো। তাহলে বলতে পারি ইউসি সমান সমান 90 পাশে -50 আনলে +50, তাহলে ইউসি ভ্যালু হবে 142। বুঝতে পারছি? আবার একটু রিক্যাপ করি। ফার্স্টে আমরা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা পরিমাপ করব। কিভাবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরিমাপ করে শেষ মাইনাস আদি। তাহলে দেখো আমাদের এখানে শুরু বিন্দু হচ্ছে কি, শেষের বিন্দু হচ্ছে সি, তাহলে ইউসি মাইনাস ইউ। তারপরে আমরা কৃতকাজ বের করব। কৃতকাজটা দেখো আমাদের বিসি পথে একটা সমায়তনের প্রক্রিয়া, তাহলে সমায়তন প্রক্রিয়ায় আমার আয়তনের পরিবর্তন 0, কোন আয়তন পরিবর্তন হবে না, তাহলে কৃতকাজের ভ্যালু কত? 0। আর আমার বিসি পথে শোষিত তাপ কত? 92। জাস্ট একটু ক্যালকুলেশন করে ইউসি বা সি বিন্দুতে অন্তস্থ শক্তি বের করা যায়। বুঝতে পারছি সবাই? আচ্ছা নেক্সট ম্যাথ। তারপরে বলছে খ নাম্বার এবি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ নির্ণয় করতে বলছে। বুঝতে পারছি? এই যে এ থেকে বি তে এক নাম্বার প্রক্রিয়া, এটা কোন প্রক্রিয়া ভাইয়া? এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ায় আমার গ্যাস কর্তৃক শোষিত তাপ বের করতে বলছে, মানে ডি কিউ এর ভ্যালু বের করতে বলছে। আমরা চলো খ নাম্বার শুরু করি। সেম আমাদের যেহেতু তাপ লাগবে, অভ্যন্তরীণ শক্তি এগুলো দিয়ে আমরা বের করব। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র লাগবে, এখানে লিখে ফেলি তাপগতিবিদ্যার প্রথম সূত্র dQ du প্লাস dW। এখন ভাইয়া এটা কোন প্রক্রিয়ার জন্য? এই তিন প্রক্রিয়ার মধ্যে এবি পথ বলছি, তাহলে এবি পথের জন্য আমরা লিখব এবি এবি এবি। এবি পথে শোষিত তাপ, এবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এবি পথে কৃতকাজ, এগুলো আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার যেহেতু এটা বের করতে হবে অভ্যন্তরীণ শক্তি আর হচ্ছে কৃতকাজ, কার জন্য? এবি পথে শোষিত তাপের জন্য। এখন দেখো ভাইয়া এবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে হবে। হ্যাঁ আবার বলতেছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিভাবে বের করে? শেষ মাইনাস আদি। তাহলে এখানে শেষ কোনটা? শেষ হচ্ছে বি, তাহলে ইউবি মাইনাস ইউএ, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করলাম। এখন এবি পথে কৃতকাজ বের করব। সমায়তন সমচাপীয় প্রক্রিয়া, এই পথটা কি? সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কিভাবে বের করে? এটা তোমাকে শিখেছি ভাইয়া। সমচাপে সমান যে চাপটা থাকবে গুণ দিব হচ্ছে আয়তনের পরিবর্তনের সাথে, এত ইজি। তোমরা ইচ্ছা করলে এখানে বিও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো ভাই এখানে ভ্যালুগুলো একটু লিখি। ভ্যালু কত? 50 মাইনাস 0, বিবিধ অন্তস্থ শক্তি 50 মাইনাস 0, বিবিধ অভ্যন্তরীণ শক্তি 0। চাপ কত ভাইয়া? এই এ থেকে বি পথে গেছে, তখন চাপের ভ্যালু কত? 10 প্যাসকেল, তাহলে 10। আর ভাইয়া এ থেকে বি তে যাওয়ার সময় আমার আয়তনের পরিবর্তন কত? আগে আয়তন ছিল 1, তারপর আয়তন হয়ে গেছে 3, তাহলে আয়তন পরিবর্তন কত? 3 মাইনাস 1, এই যে বের হয়ে গেছে আমাদের। তাহলে 50 প্লাস এখানে 2 থাকে, 2 তাহলে 20, তাহলে কত জুল ভাইয়া? 70 জুল। তাহলে এই বি পথে অন্তস্থ শক্তি বা এই বি পথে আমার গ্যাস কর্তৃক শোষিত তাপ কত? 70 জুল। বুঝতে পারছি? এই ম্যাথটা জানো ভাইয়া অন্যভাবেও ট্রাই করতে পারতাম। কিভাবে? ম্যাথটা তো সহজ। কিভাবে আমার সূত্র বসাবো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অভ্যন্তরীণ শক্তি বের করব, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তারপরে কৃতকাজ বের করব। সমায়তন প্রক্রিয়া কৃতকাজ আমরা জানি। এই সেমে আরেকটু করতে পারি। কিভাবে আরেকটু করা যায় দেখেন। অন্তস্থ শক্তির পরিবর্তন বের করা তো অনেক সহজ। এই কৃতকাজের ভ্যালুটা ভাইয়া এইভাবে বের করব না,
অন্যভাবে বের করবো। কিভাবে জানো? এই বি পথটা একটু আলাদাভাবে এখানে আনবো চিত্রের মাধ্যমে। এই বি পথটা কোনটা? এ তে ছিল, তারপরে এই যে বিতে গেছে। চাপ কত এখানে? 10 প্যাসকেল। আয়তন 1 ছিল, আয়তন 3 এ গেছে। বুঝতে পারছেন? এই কোশ্চেনটা জাস্ট এই বি পথটা এখানে আনলাম। আমরা এখন লাস্ট ক্লাসে শিখেছি একটা তাপগতীয় প্রক্রিয়া যদি কম আয়তন থেকে বেশি আয়তনে যায়, এই যে এটা আয়তন প্রসারণ হয়, তখন কৃতকাজের ভ্যালু কি হবে ভাইয়া? পজিটিভ। মাথায় রাখতে বলছি। তাহলে যেহেতু আমাদের প্রসারিত হয়েছে, তাহলে আমাদের যে কৃতকাজ হবে ওটা কি হবে ভাইয়া? পজিটিভ হবে। ওকে, নেক্সট এই যে ভাইয়া যে প্রক্রিয়াটা লিখলাম সমচাপীয় প্রক্রিয়া, এটার কৃতকাজটা বা যে কোনো কৃতকাজ ভাইয়া বলছি গ্রাফ থেকে, এই গ্রাফ থেকে অনেক ইজিলি বের করা যাবে। কিভাবে? ভাইয়া যে গ্রাফটা আছে, ওই গ্রাফটা প্রক্রিয়ার যে কার্ভটা আছে বা হচ্ছে যে চিত্রটা আছে, ওইটার নিচের যে ক্ষেত্রফল ওটা বের করলে হয়ে যাবে। তাহলে আমি যদি কোনোভাবে এই ক্ষেত্রফলটা বের করতে পারি, এই ক্ষেত্রফলটা আমার হয়ে যাবে কি ভাইয়া? কাজের ভ্যালু। বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রফল বের করা তো অনেক সহজ। কিভাবে? আমাকে এই দৈর্ঘ্যটা লাগবে, এটা আয়তক্ষেত্র। এই দৈর্ঘ্য কত? এতটুকু 1, এতটুকু হচ্ছে 3। তাহলে মাঝখানে এতটুকু কত? 2। ভাইয়া উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 10। তাহলে দুইটা গুণ করব, আমরা ইজিলি ক্ষেত্রফল পেয়ে যাব। 10 গুণ 2 সেম বিশ্বাস। এখানে আবার বোঝানোর মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল চিত্র থেকেও বের করা যায় এবং আমরা বের করা শিখবো, ওটা আমরা অ্যাপ্লাই করব। চিত্রের দিকে তাকাবো, এবি প্রক্রিয়া, এবি প্রক্রিয়া নিচের যে ক্ষেত্রফল এটা আমাদের কি নির্দেশ করবে? কৃতকাজ। এখন কৃতকাজ হলো পজিটিভ কখন হবে? যখন প্রসারণ হবে। তো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 2, প্রস্থ হচ্ছে 10। সেম ম্যাথ এভাবে করা যাবে। বুঝতে পারছি? এ, ক এবং খ কোশ্চেন সুন্দরভাবে শেষ হয়েছে। এখন আমরা গ নাম্বার কোশ্চেনে যাই। হ্যাঁ, গ নাম্বার কোশ্চেনে বলেছে সি এ পথে গ্যাস কর্তৃক যে তাপটা শোষিতও হতে পারে অথবা বর্জিত হতে পারে, সেটা গ্রহণও করতে পারে, ছেড়েও দিতে পারে, ওই তাপটা বের করতে বসে। কোন পথে ভাইয়া? সি এ পথে। তার আগে আমাদের ক নাম্বার কোশ্চেন থেকে ভাইয়া দিতে পারি না সি বিন্দুতে ভাইয়া অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বের করে ফেলেছি, যেটা হচ্ছে 140 জুল। ক নাম্বার থেকে আমরা লিখতে পারি। তাহলে ভাইয়া কাছে এইসব ইনফরমেশন আছে। তাহলে এখন আমাদের সি এর পথে গ্যাস কর্তৃক কি লাগবে? শোষিত তাপ অথবা বর্জিত তাপ, ওইটার ভ্যালু লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র সি এর পথে চলো বের করি। dq is equal to du plus dw। এটা কোন পথে? সি এ পথে, সি এ পথে, সি এ পথে। ঠিক আছে, আমার এই ভ্যালুটাই বের করতে হবে। আমরা এটা বের করব। এখন সি এ পথে আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা যদি ভাইয়া বের করি, সি এ পথে আগে কোথায় ছিল? আগে সি বিন্দুতে ছিল, তারপরে কোথায় আসছে? এ বিন্দুতে আসছে। তাহলে এটা হবে ইউ এ মাইনাস ইউ সি। বুঝতে পারছেন সবাই? তারপরে কৃতকাজ বের করব। এখন কৃতকাজের সূত্র তো ভাই এই যে এটা পড়াইছি, ই ডিভি। এটা কখন? এটা তো আমার ক্ষুদ্র কৃতকাজ বের করার সূত্র, বাট আমার তো সম্পূর্ণ কৃতকাজ লাগবে সি থেকে এ তে। এখন এটার জন্য তো ভাই এক্সট্রা কোনো সূত্র পড়াই নাই। যেমন আপনাকে 4টা প্রক্রিয়ার জন্য আলাদা আলাদা সূত্র পড়াই দিছি। 4টা প্রক্রিয়ার মধ্যে সি এ তো কোনো প্রক্রিয়ার সাথে মিলে না, তাহলে ভাই এটা কৃতকাজের সূত্র তো আপনার পড়া নেই। সেম তাহলে ভাই প্রতিটা সূত্র কিভাবে ইন্টিগ্রেশন করে বের করছি, সি এর পথও ইন্টিগ্রেশন করে বের করতে হবে। কি ভয় পাইছো? না, ইন্টিগ্রেশন করা লাগবে না ভাই, যে টেকনিকটা শিখাই দিছি ক্ষেত্রফলে, ওইটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখন সবাই ভাই একটু বের করি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি কত? 0। সি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি আমরা বের করছি 140 জুল। এখন এই কৃতকাজটা বের করতে হবে। কোন পথে কৃতকাজ? সি এ পথে কৃতকাজ বের করতে হবে। ভাই সি এ পথে একটু দেখান, এই যে সি তে ছিল, তারপরে এ তে চলে আসছে। বুঝতে পারছি সবাই? এ তে কত আয়তন ছিল? 1। সি তে আয়তন হচ্ছে 3। এ তে চাপ ছিল কত? 10। হ্যাঁ, আয়তন কত ছিল? আয়তন হচ্ছে 30। আসলে অনেকের কাছে এটা অন্যরকম লাগতে পারে। এখানে আয়তন
বেশি চাপও বেশি হইতেই পারে, চাপ আমরা বেশি বাড়াইতেই পারি। একটা সিলিন্ডারে কিছু উপরে ভর রাখলে সিলিন্ডার আয়তন বৃদ্ধি করো না, চাপও বৃদ্ধি করো, ভিতরে একটু তাপমাত্রা বা ওদের গতিশক্তি বৃদ্ধি করলে হয়ে যাবে, মানে এটা কোনো অবিশ্বাস্য কিছু না, করা আয়তন বেশি চাপও বেশি। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রসেস। এখন ভাইয়া বারবার বলতেছি, কিন্তু ভাইয়া লাস্ট থিওরিতে এটা পড়েছে আপনাদেরকে, কোন তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সহজ টেকনিক হচ্ছে ক্ষেত্রফল বের করা। এখন ক্ষেত্রফল বের করব, কোনো সমস্যা নেই, আর তার আগে কিছু অবজারভেশন করি। আমার এখানে আয়তন প্রসারণ হয়েছে নাকি সংকোচন হয়েছে? দেখো আয়তন আগে ছিল 3, তারপর হচ্ছে 1, তাহলে আয়তন কি হয়েছে এখানে? সংকোচন। আয়তন যদি সংকোচন হয়, ভাইয়া যে কৃত কাজের ভ্যালু ওটা কি হবে ভাইয়া? নেগেটিভ হবে। কি হবে ভাইয়া? নেগেটিভ হবে। এখন কৃত কাজের ভ্যালু বের করব কিভাবে? এই সেম যে গ্রাফ আছে, গ্রাফের নিচে ক্ষেত্রফল। হ্যাঁ, গ্রাফের নিচে ক্ষেত্রফল কতটুকু আছে? এই যে আবদ্ধ ক্ষেত্রফল, এই যে এতটুকু অংশটা। ভাই এতটুকু অংশটা কেমন? কোন ক্ষেত্র? এটা একটা ট্রাপিজিয়াম। ভাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের মধ্যবর্তী উচ্চতা। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা একটু বের করি, চলো। সমান্তরাল বাহু এখানে কোনটা কোনটা? সমান্তরাল বাহু এই যে এই পোরশন আর এই পোরশন হচ্ছে সমান্তরাল। তাহলে 10 আর 30 এই দুইটা হচ্ছে সমান্তরাল। আমরা লিখি হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল 10 প্লাস 30, তাদের মধ্যবর্তী দূরত্ব এই যে এখানে আছে 1, এই পুরোটা হচ্ছে 3, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হয়ে গেল? 2। তাহলে এটাই তো আমাদের মধ্যবর্তী উচ্চতা, মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটাই আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়েছে। তাহলে আমরা বুঝছি কোন একটা নতুন প্রক্রিয়া এনকাউন্টার করলে আমরা জাস্ট গ্রাফ দেখবো, গ্রাফের থেকে গ্রাফের নিচের ক্ষেত্রফল ইজি গ্রাফ দিলে তোমাকে যেন তুমি বের করতে পারো ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়াম আসছে আমাদের এই কেসে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু দুইটা বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। এতটুকু তো সবাই বুঝতে পারছে, বাট এটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমার সংকোচন হয়েছে, সংকোচন হওয়ার ফলে আমার যেখানে কৃত কাজের ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। যেখানে সামনে একটা নেগেটিভ সাইন দিতেই হবে আমাদের। বুঝতে পারছি? এই আমি কৃত কাজ পুরোটা বের করে ফেললাম। এখানে আমি লিখন করে না বের করে জাস্ট কি করছি? ক্ষেত্রফল বের করছি। সবাই এতটুকু বুঝতে পারছি? ওকে, নেক্সট তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। মাইনাস 140 মাইনাস হাফ আর হাফ কাটা, হাফ আর 2 কাটা, তাহলে 40, তাহলে মাইনাস 40 আর মাইনাস 41 যোগ করলে মাইনাস 180 জুল। তাহলে CA পথে আমার শোষিত তাপ মাইনাস 180 জুল। এখন আমাকে শুধু এটা লিখে অ্যান্সারে মার্ক দিবে না, কেন? এই মাইনাসের একটা মৌলিক আছে, সেটা কি? আমার তাপটা গ্রহণ হয়েছে নাকি বর্জন হয়েছে সেটা আমাকে বলে দেবে। যেহেতু মাইনাস, তার মানে সিস্টেম কি তাপটা ছেড়ে দিছে, তাহলে বলবো আমরা সুতরাং 180 জুল তাপ পরিবেশে ছেড়ে দেয়। কারণ যেহেতু মাইনাস আসছে, তাপের ভ্যালু মাইনাস আসলে বর্জন করবে, তাপের ভ্যালু প্লাস আসলে গ্রহণ করবে। বুঝতে পারছি আমরা? 1 নম্বর প্রশ্ন আবার করতেছি। প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিচ্ছি, তারপর অন্তঃস্থিতি পরিবর্তন, আর এখানে কৃত কাজ বের করবো। কৃত কাজটা এখানে নতুন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার কৃত কাজের সূত্র কখনো পড়াই নাই, তাই ভাই পার্ট বলে দিছি। কৃত কাজ বের করার সিম্পল মেথড হচ্ছে গ্রাফ দেখবো, গ্রাফের ক্ষেত্রফল বের করবো। যদি প্রসারিত হয় গ্রাফের ভ্যালু পজিটিভ, কৃত কাজের ভ্যালু পজিটিভ, সংকুচিত হয় তাহলে কৃত কাজের ভ্যালু নেগেটিভ। যেহেতু আমরা এখানে সংকুচিত হচ্ছে তাই কৃত কাজের ভ্যালু নেগেটিভ আসছে, আর ক্ষেত্রফলটা ট্রাপিজিয়াম ছিল, এই জন্য ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল বের করতে হবে। বুঝতে পারছি সবাই? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, চল। ওকে, নেক্সট ম্যাথ 4 নাম্বার ম্যাথ। খ বলতে হচ্ছে সম্পূর্ণ সাইকেল এ বি সি আবার এতে আসছে, এই পথে কৃত কাজ বের করো। এটা মানে কি? এ বি সি আবার কোথায় আসছে ভাইয়া? এ তে আসছে। এই সম্পূর্ণ পথে কৃত কাজের ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা কি প্রক্রিয়া? সাইক্লিক প্রক্রিয়া। সাইক্লিক প্রক্রিয়া আমার কৃত কাজ বের করতে হবে, কথা একদম সিম্পল।
তার আগে ভাই আমাদের একটা কুইজ করি, সেটা বলতে পারে নাকি। পুরো সাইকেল এ বি সি আবার এতে আসছে, এই সাইকেলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? একটু ভাবো। মনে আছে ভাইয়া কি বলছি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে শেষ বিন্দু আর আদি বিন্দুর উপর। এই যে del u is equal to uf minus ui, u final minus u initial। আচ্ছা, আদিতে আমি কোন বিন্দুতে ছিলাম? এই বিন্দুতে। তারপরে বি সি আবার কোথায় আসছি? এ তে। তাহলে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ua minus ua। শেষ বিন্দু আমার ua, আদি বিন্দু আমার ua। তাহলে এটা বিয়োগ করলে কত আসে? 0। এখান থেকে আমাদের আনসার আসতে পারে এটা সাইকেল বা আবর্ত প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 0। একদম ইজি, পারবো না? ঠিক আছে, এখন আমরা আমাদের কোশ্চেনে যাই। তাহলে ওকে, এখন তাহলে আমরা আমাদের কোশ্চেনে যাই। কোশ্চেন বলছে আমাদেরকে এই পথে কৃতকাজ। এখন তার আগে আমি একটু আলোচনা করি। মনে আছে আপনাদেরকে সাইক্লিক প্রসেস আমি পড়াইছিলাম। যেন আমার সাইক্লিক প্রসেস দুই রকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে ভাই চিত্র আঁকি, এ তে যাত্রা শুরু করছি, বি তে পৌঁছেছি, এ আর বি। এখন আমার এটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। যদি ক্লকওয়াইজ দেখাই, এই যে ক্লকওয়াইজ এখান থেকে এখানে আসছে, এই যে ক্লকওয়াইজ ঘুরতেছে। আর আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। এখন কিভাবে ঘুরতেছে? এইভাবে ঘুরতেছে, আর এখানে কিভাবে ঘুরতেছে? এইভাবে ঘুরতেছে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন জানো এই ক্লকওয়াইজের কৃত কাজটা পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজের কৃত কাজটা কি ভাইয়া? নেগেটিভ। একটু মনে রাখো, হ্যাঁ একটু পরে বুঝাবো কিভাবে আসছে। তাহলে দেখো, ক্লকওয়াইজ যদি আমার সাইক্লিক প্রক্রিয়া হয় তাহলে কৃত কাজের ভ্যালু পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমার সাইকেলটা হয় তাহলে আমার কৃত কাজটা হবে নেগেটিভ। কিভাবে একটু বলি। দেখো, আমার দুইটা ক্ষেত্রফল আমি বের করব। প্রথমে আমার কি এক নাম্বার প্রক্রিয়া ছিল যে এ থেকে বি তে গেছে, দুই নাম্বার প্রক্রিয়া হচ্ছে বি থেকে আবার এ আসছে। এ থেকে বি তে গেছে, ভাই যেখানে চিত্রটা কি এ থেকে বি তে গেছে, এটা না ভাইয়া এ থেকে বি তে গেছে। এই ক্ষেত্রফলটাকে আমরা বের করতে পারবো না। এই যে এই ক্ষেত্রফলটাই হচ্ছে এটা এ থেকে বি তে, বা কৃত কাজটা এটা না। কৃত কাজের ভ্যালু এখানে বড় না, সাপোজ ভ্যালুগুলো অনেক বেশি, তাহলে 100 জুল প্লাস 100 জুল হবে, কারণ আমার আয়তন বৃদ্ধি পাইছে। বুঝতে পারছি? তারপরে বি থেকে যখন এ তে আসছে, বি থেকে যখন এ তে আসছে, এই যে বি তে ছিল, বি থেকে এ তে আসছে, এই যে এই প্রক্রিয়াটা আমরা নিচে দিচ্ছি। এটা এক নাম্বার প্রক্রিয়াটা, এটা দুই নাম্বার প্রক্রিয়াটা নিচে আসছে। তাহলে এখানে ক্ষেত্রফল আমি কৃত কাজ বের করবো, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলটা কতটুকু হবে? এই এতটুকু হবে না ভাইয়া? এতটুকু হবে আমার ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলটা কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখো, আমার আয়তন কমছে, বি থেকে এতে আসছে, তাহলে আমার আয়তন কমছে, এর ফলে কি কৃত কাজের ভ্যালু নেগেটিভ হবে। এখন দেখো, এই ক্ষেত্রটা বড় নাকি এই ক্ষেত্রটা বড়? দেখে তো বোঝা যাচ্ছে এই ক্ষেত্রটা বড়, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? কম হবে। তাহলে ভাই বললাম এটা হচ্ছে -80 জুল। এখন আমার তো সাইকেলের ক্ষেত্রফল লাগবে, আবদ্ধ ক্ষেত্রফল লাগবে। আবদ্ধ ক্ষেত্রফল কিভাবে পাবো? এই ক্ষেত্র থেকে এটা বাদ দিলে আমার এই অংশটুকু আবদ্ধ না, এই অংশটুকু আবদ্ধ না, এটা আর এটা যোগ করব, বাদ দেওয়া লাগবে না, আসলে যোগ করলে বার অটোমেটিক হয়ে যাবে। তাহলে সাইক্লিক প্রক্রিয়ায় যোগ করলে কত হবে? 100 জুল প্লাস মাইনাস 80 জুল। দুটো যোগ করলে একটা পজিটিভ ভ্যালু আসছে না। এখান থেকে আমরা বুঝলাম সাইক্লিক প্রক্রিয়াটা যদি ক্লকওয়াইজ হয় কৃত কাজের ভ্যালু হবে কত? প্লাস। সাইক্লিক প্রক্রিয়া যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় কৃত কাজের ভ্যালু কত হবে? মাইনাস। তো আমি এখানে প্রমাণ দেখাই দিছি, প্রমাণ বুঝলে তো অনেক ভালো, তোমরা এটা একটু মাথায় ট্রাই করতে পারো, বাট ঠিক মনে রাখতে লাগবে ক্লকওয়াইজ করলে সাইকেল কৃত কাজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ করলে কৃত কাজ নেগেটিভ। এই জিনিসটা এখন আমরা আমাদের এই প্রক্রিয়ায় অ্যাপ্লাই করব। চলো ভাই একটু দেখে বলো তো,
আমাদের যে প্রক্রিয়াটা ওটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ একটু চিন্তা করে বলো। দেখো এটা ঘড়িটার বিপরীতে ঘুরতেছে না, অ্যান্টি ক্লকওয়াইজ। এখান থেকে যাত্রা শুরু করছে, এরকম এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসছে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। মাত্র ভাবে পড়াইছি অ্যান্টি ক্লকওয়াইজ হলে কৃত কাজের ভ্যালু কি হবে? নেগেটিভ হবে। এই কৃত কাজের ভ্যালু কত হবে? নেগেটিভ হবে। এতটুকু আমরা বুঝছি। আর কৃত কাজটা বের করব কিভাবে? আমার যে আবদ্ধ ক্ষেত্রফল আছে, এই যে আবদ্ধ ক্ষেত্রফলটা, এই যে আবদ্ধ অংশটুকু, এটাই হচ্ছে আমার কৃত কাজের ভ্যালু। এই যে আবদ্ধ অংশটুকু কতটুকু? এই যে এতটুকু অংশ হচ্ছে আমার কৃত কাজ ওয়ার্ক। এখন ওয়ার্কটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে, যে নেগেটিভ লাগিয়ে দিয়েছি। এই ক্ষেত্রফলটা বের করতে হবে, আবদ্ধ ক্ষেত্রফল। এই আবদ্ধ ক্ষেত্রফলটা কি দেখতে? ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল কে না পারে? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। ভাই ভূমি কত? ভূমি 2, উচ্চতা কত? এতটুকু 10, এতটুকু হচ্ছে 30। তাহলে উচ্চতা কতটুকু? এই যে এতটুকু অংশ উচ্চতা। উচ্চতা কত? এতটুকু 10 আর এতটুকু 30। মাঝখানে কত আছে? 20। তাহলে -22। তাহলে আমরা এই পুরো কোশ্চেন থেকে পুরো আমাদের গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ম্যাথগুলো শেখা হয়েছে। আশা করি সবাই পারবা তো? ঠিক আছে।